রাত প্রায় ১১টা। ছোট্ট এক স্টেশনে শেষ ট্রেনে থামল। ট্রেন থেকে নামল মাত্র একজন যাত্রী, রাহাত। তার হাতে একটি পুরনো ব্যাগ আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি সত্য জানতে চাও, রাত ১২টার আগে বনের মাঝখানের পুরনো বাড়িতে পৌঁছাও। দেরি করলে আর ফিরে আসতে পারবে না। সেদিন রাহাতের সাথে কি হয়েছিল পুরো গল্প জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা। রাত ১১টা ৪৭ মিনিট। আকাশে চাঁদ নেই, কালো মেঘে ঢাকা আছে পুরো আকাশ। দূরে দূরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, কিন্তু বজ্রপাতের শব্দ এখনো শোনা যায়নি। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা, যেন শীতকাল নয়, তবুও হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা শেষ লোকাল ট্রেনটি ধীরে ধীরে এসে থামল ছোট্ট একটি স্টেশনে, শালবন। স্টেশনটি এতটাই নির্জন মনে হয় বহু বছর ধরে এখানে কেউ আসেনি। প্ল্যাটফর্মের উপরে একটি পুরনো কেরোসিনের বাতি টিপ টিম করে জ্বলছে। স্টেশনের নাম লেখা সাইনবোর্ডের মরিচা পড়ে গেছে। ট্রেনের দরজা খুলতেই একজন মাত্র যাত্রী নেমে এলো। তার নাম রাহাত, বয়স প্রায় ২৭, মাঝারি গড়নের শরীর, চোখের ক্লান্তির ছাপ, কাঁধে একটি পুরনো ব্যাগ। ট্রেনটি ধীরে ধীরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ এমন নীরব হয়ে গেল যেন পৃথিবীতে আর কোনো মানুষই নেই। রাহাত চারিদিকে তাকালো। স্টেশনে নেই কোনো টিকিট চেকার, নেই কোনো দোকান, এমনকি একটি কুকুরও নয়। ঠিক তখনই তার চোখ পড়ল একটি কাঠের বেঞ্চের উপর। সেখানে রাখা একটি বাদামি রঙের খাম। খামের উপর কালি দিয়ে লেখা, রাহাতের জন্য। তার বুক ধড়ফড় করতে লাগলো। এখানে তো তাকে কেউই চেনে না। তাহলে তার নাম লেখা খাম এলো কোথা থেকে? সে ধীরে ধীরে খামটি হাতে নিল। ভেতরে একটি মাত্র চিঠি। কাগজটি হলদেটে, যেন বহু বছরের পুরনো। চিঠিতে লেখা, রাহাত, যদি সত্য জানতে চাও তাহলে আজ রাত ১২টার আগে বনের মাঝখানে পুনরায় বাড়িতে চলে এসো। আমি অপেক্ষা করছি, বাবা। রাহাতের হাত কেঁপে উঠল। অসম্ভব। তার বাবা মাহবুব রহমান ৫ বছর আগেই নিখোঁজ হয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পুলিশ কোনো সন্ধান পায়নি। মাকে নিয়ে বহু কষ্টে জীবন কাটিয়েছে সে। কিন্তু আজ এই চিঠি। সে আবার স্বাক্ষরের দিকে তাকালো। এটা তার বাবার হাতেরই লেখা, একদম হুবহু। রাহাতের চোখের সামনে ভেসে উঠল ৫ বছর আগের সেই রাত্র। বাবা বলেছিলেন, আমি একটু কাজে যাচ্ছি, সকালে ফিরে আসব। কিন্তু তিনি আর ফেরেননি। হঠাৎ স্টেশনের এক কোণা থেকে কর্কশ গলায় কেউ বলল, ওই চিঠিটা পড়েছ? রাহাত চমকে উঠল। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ, সাদা দাড়ি, কুঁচকানো মুখ, হাতে লণ্ঠন। তিনি স্টেশনের কেয়ারটেকার বৃদ্ধে ধীরে ধীরে বললেন, যারা ওই চিঠি পায় তারা খুব কমই ফিরে আসে। রাহাত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আজ থেকে ৩০ বছর আগে আমিও এমন একটি চিঠি পেয়েছিলাম, কিন্তু আমি যাইনি। যারা গিয়েছিল তারা আর কোনোদিনই ফিরে আসেনি। রাহাতের গলা শুকিয়ে গেল। তাহলে আমার বাবা? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার বাবাকে শেষবার সেই বনের দিকে যেতে দেখেছিলাম। বাতাস হঠাৎ আর ঠান্ডা হয়ে গেল। স্টেশনের বাতিটি কয়েকবার জ্বলে নিবে, আবার জ্বলে উঠল। বৃদ্ধ ফিসফিস করে বললেন, যদি যাও মনে রেখো, রাত ১২টার পর কেউ নিজের নামে সাড়া দেবে না। যদি কেউ তোমার নামে ধরে ডাকে, পিছনে তাকিও না। কথাটা বলি বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলে গেল। রাহাত কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ব্যাগটাকে টর্চ ব্যাগ করে রাখল। স্টেশন ছেড়ে সামনে এগোতে শুরু হলো ঘন শালবন।
গাছগুলো এত উঁচু যে আকাশ দেখা যায় না, চারদিকে শুধু কুয়াশা। টর্চের আলো যেন খুব দূর পর্যন্ত যেতে চাইছে না। হাঁটতে হাঁটতে সে অনুভব করলো কেউ যেন তাকে অনুসরণ করছে। একবার, দুবার, তিনবার পেছনে পায়ের শব্দ, খস খস খস। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউই নেই। কিন্তু ঠিক তখনই তার টর্চের আলোয় দেখা গেল মাটিতে দুটি ভেজা পায়ের ছাপ। আর সেই ছাপগুলি তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। রাহাতের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে পিছনে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই বনের গভীর থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। রাহাত, বাবা, এদিকে আয়। এটা তার বাবার কণ্ঠ, কিন্তু কণ্ঠস্বরটা যেন মানুষের নয়, আরও গভীর, আরও ঠান্ডা। রাহাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে অন্ধকারের ভিতর দুটি জ্বলন্ত চোখ ধীরে ধীরে খুলে গেল। দরজাটি বন্ধ হওয়ার শব্দ পুরো প্রাসাদ কেঁপে উঠল। রাহাত আতঙ্কে দরজার দিকে ছুটে গেল। দুই হাতে ধাক্কা দিল, খুলে যাও, খুলে যাও। কিন্তু দরজাটি যেন পাথরের পাহাড়, এখনও নড়ল না। ঠিক তখনই উপরতলা থেকে ধীরে ধীরে একটি শব্দ ভেসে এলো। কেউ যেন কাঠের একটি ঠুক করে হাঁটছে। আলো খুব দুর্বল, তবুও সামনে যা দেখা গেল তাতে তার গলা শিউরে উঠল। দেয়ালের গায়ে জ্বলছে শত শত পুরনো ছবি। প্রতিটি ছবিতে একজন করে মানুষ, কারো মুখে হাসি নেই, সবাই যেন ভয়ে জমে গেছে। রাহাত ছবিগুলোর দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ সে থেমে গেল। শেষের দিকে একটি ছবিতে নিজের বাবাকে দেখতে পেল, মাহবুব রহমান। ছবির নিচে লেখা রক্ষক নং 37। রাহাতের বুক কেঁপে উঠল। রক্ষক এর মানে কি? এই ছবিটা নামাতে গেল, ঠিক তখনই সব ছবির চোখ একসঙ্গে তার দিকে ঘুরে গেল। টর্চের আলো কেঁপে উঠল। রাহাত স্থির হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সব আগের মতো। সে ভাবল হয়তো ভয়ের কারণেই ভুল দেখেছি। ঠিক তখনই আবার সেই লাঠির শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা একেবারে সিঁড়ির মাথায়। রাহাত ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। প্রতিটি ধাপে উড়ে উঠছে, মনে হচ্ছে বহু বছর কেউ এখানেই আসেনি। দোতলাও সে এখন দীর্ঘ, কঠোর, দুই পাশে অনেকগুলো দরজা। রাহাতের বুক ধড়ফড় করতে লাগলো। দরজাটি অল্প ফাঁক ছিল। সে ধীরে ধীরে ঠেলে খুলল। ভিতরে একটি ছোট্ট ঘর, একটি কাঠের টেবিল, একটি ভাঙা খাট, আর টেবিলের উপর একটি মোটা ডায়েরি। ডায়েরির উপরে ধুলো জমে আছে। রাহাত কাঁপা হাতে ডায়েরিটি খুলল। প্রথম পাতায় লেখা, আমি মাহবুব রহমান। যদি এই ডায়েরি আমার ছেলে রাহাতের হাতে পৌঁছায়, তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। রাহাতের চোখ ভিজে উঠল। সে পড়তে শুরু করলো। ডায়েরির লেখা, আজ 14 আশ্বিন আমি এই প্রাসাদে এসেছি গ্রামের মানুষদের বাঁচাতে। এখানে এমন একটি শক্তিবন্দী আছে যার নাম কেউ উচ্চারণই করে না। লোকেরা তাকে শুধু ছায়ার রাজা বলে। প্রতি 50 বছরে একবার সে মুক্তি হওয়ার চেষ্টা করে। তাকে আটকে রাখতে একজন রক্ষক দরকার। আমি সেই রক্ষক হতে এসেছি। যদি আমি ব্যর্থ হই, তাহলে পুরো শালবন গ্রাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। রাহাত দ্রুত পরের পাতা উল্টালো। সেখানে কালি ছড়িয়ে গেছে, তবুও কিছু লেখা পড়া যাচ্ছে। আজ আমি প্রথমবার তাকে দেখলাম। তার কোনো মুখ নেই, কিন্তু সে আমার সব স্মৃতি জানে। সে আমার স্ত্রীর কণ্ঠে কথা বলে, সে আমার ছেলের কণ্ঠে হাসে। সে মানুষকে নিজের সবচেয়ে প্রিয় মানুষের রূপ দেখিয়ে ফাঁদে ফেলে। রাহাতের গায়ে কাঁটা দিল। ঠিক তখনই ঘরের বাইরে কেউ ধীরে ধীরে বলল, বাবা। এটা একটি ছোট্ট শিশুর কণ্ঠ। রাহাত চমকে উঠল। তার তো কোনো সন্তান নেই, আবার সেই কণ্ঠ, বাবা। দরজা হলো। রাহাত ডায়েরির পরের পাতায় চোখ রাখল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, যদি বাইরে আমার কণ্ঠ শোনো, দরজা খুলবে না। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে আবার কণ্ঠ শোনা গেল। এবার তার মায়ের গলায়, রাহাত, আমি এসেছি, দরজা খোলো। তারপর তার বাবার কণ্ঠ, বাবা, আমি তোমাকে নিতে এসেছি। দরজার ওপাশে যেন অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই তাকিয়ে ডাকছে। হঠাৎ দরজা ধাক্কা দিল, ধাপ, আরও একবার ধাপ, তার সঙ্গেই শত শত কণ্ঠ।
রাহাত কাঁপতে কাঁপতে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার হাতে তাবিজটা গরম হয়ে উঠল। তাবিজ থেকে হালকা নীল আলো বের হতে লাগলো, আর দরজার ওপাশের শব্দ এক মুহূর্তে থেমে গেল। এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। কিন্তু সেই নীরবতার মাঝে রাহাত অনুভব করল ঘরের ভিতরে সে একা নেই। ধীরে ধীরে সে পেছনে ফিরল। টেবিলের পাশে অন্ধকার একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ নেই, চোখ নেই, শুধু কালো ছায়া। রাহাত ধীরে ধীরে পিছনে ফিরল। টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা কালো ছায়াটি 1 ইঞ্চিও লড়ছে না। তার হাতে ধরা হাতের বাবার পুরনো ঘড়িটি ঠিক ঠিক শব্দ করছে, অথচ সেই ঘড়ি তো 5 বছর আগে থেকেই বন্ধ ছিল। রাহাত কাঁপা গলায় বলল, তুমি কে? কোনো উত্তর এলো না। হঠাৎ পুরো ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো। একটি পাতায় এসে থামলো। সে তোমার ভয় থেকে শক্তি পায়, ভয় পেও না। ঠিক তখনই ছায়াটি প্রথম কথা বলল, রাহাত তুমি দেরি করে ফেলেছ। তার কণ্ঠে একসঙ্গে শত মানুষের আওয়াজ। তোমার বাবা আমাকে থামাতে পারেনি, তুমিও পারবে না। রাহাত সাহস করে তাবিজটি শক্ত করে ধরল। তাবিজ থেকে নীল আলো বের হতেই ছায়াটি অনেকক্ষণ দম করে ফিরে গেল। প্রথমবার তার ভিতর থেকে ভয়ঙ্কর এক চিৎকার বেরিয়ে এলো, এই তাবিজ এখনো বেঁচে আছে। হঠাৎ পুরো প্রাসাদ কেঁপে উঠল। দেয়ালে ফাটল ধরল। মেঝের মাঝখান থেকে ধীরে ধীরে একটি গোলাকার পাথরের দরজা খুলে গেল। নিচে নেমে গেছে সরু সিঁড়ি। সিঁড়ির ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অদ্ভুত আলো বের হচ্ছে। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগেই শুধু বলল, সত্য জানতে চাইলে নিচে নেমে আসো, কিন্তু একবার নামলে আগের চেয়ে জীবন আর ফিরতে পারবে না। সব আবার নিঃশব্দ। রাহাত কয়েক মুহূর্তের জন্য সবকিছু চুপ করে রইল। তারপর বাবার ডায়েরির ব্যাগ রেখে টর্চ হাতে সিঁড়ি নিয়ে নিচে নেমে এলো। প্রতিটি ধাপে নামার সঙ্গে দেয়ালের অদ্ভুত ছবি দেখতে লাগলো। হঠাৎ দেখা গেল প্রাচীন যোদ্ধারা একটি কালো ছায়ার বিরুদ্ধে লড়ছে। আরেকটিতে দেখা গেল এক বৃদ্ধ নিজের জীবন নিয়ে একটা দরজা বন্ধ করছে। রাহাত নিজের মুখ দেখল। সে হতবাক, ছবির দিকে এত কিছু দেখা যাচ্ছে কিভাবে? ঠিক তখনই সে ঘরের মাঝখানে কালো পাথরের তৈরি একটি বেদি, তার উপর রাখা একটি প্রাচীন তরোয়ালের হাতে খোদাই করা। সে সত্য জানই লড়বে। এক মুহূর্ত কক্ষ নীল আবার হয়ে গেল। রাহাত বুঝতে পারল এটা আসলে যুদ্ধ শুরু। রাহাত তখন প্রাচীন তরোয়ালটি হাতে তুলল। তখন পুরো কক্ষ নীল হয়ে উঠতে লাগলো। মুহূর্তের মধ্যে চারদিক থেকে শত শত ছায়া মূর্তি তাকে ঘিরে ধরল। তারা মানুষ নয়, বছরের পর বছর ধরে বনে হারিয়ে যাওয়া মানুষের ভয়, ক্রোধ আর হতাশা থেকে জন্ম নেওয়া অন্ধকার সত্য। তাদের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বিশাল কালো অভয়। সে ছিল ছায়ার রাজা। তার কোনো নির্দিষ্ট মুখ নেই, কখনো সে রাহাতের বাবার মুখ নয়। সে সিঁড়ি বেয়ে উপরে উঠল, কিন্তু ঘরে ঢুকে দেখল কেউই নেই, শুধু দেওয়ালে ঝুলছে একটি আয়না। আয়নার নিজের প্রতিবিম্বের বদলে সে দেখল তার বাবা দাঁড়িয়ে আছেন। তার বাবা বললেন, আমি বেঁচে নেই, আমি এই বনেরই রহস্য রক্ষা করতে গিয়ে আটকা পড়েছি, তুমি এখনই চলে যাও। ঠিক সেই মুহূর্তে আয়নাটি ভেঙে হাজার টুকরো হয়ে গেল। বাড়িটি কাঁপতে শুরু করলো। রাহাতের প্রাণপণে ধরে বাইরে বেরিয়ে এলো। পেছনে ফিরে তাকাতেই পুরো বাড়িটি কুয়াশার মধ্যে মিলে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে বলল, ওই বাড়ি তো 30 বছর আগে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। রাহাত স্তব্ধ হয়ে গেল। তাহলে সে রাতের বেলা কোথায় ছিল? আর তার হাতে থাকা ডায়েরিটা এলো কোথা থেকে? ডায়েরির শেষ পাতায় নতুন করে একটি বাক্য ফুটে উঠল, পরের পূর্ণিমায় আবারও দেখা হবে। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।
তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।